ছাত্ররা, আগের ক্লাসগুলোতে আমরা তেজস্ক্রিয়তা সম্পর্কে আলোচনা করেছিলাম। তেজস্ক্রিয়তা হচ্ছে সাধারণত ভারী মৌলের একটা স্বতঃস্ফূর্তভাবে ভেঙে যাওয়ার ঘটনা। সেটা কৃত্রিম তেজস্ক্রিয়তা নয়, সেগুলো হচ্ছে স্বাভাবিক তেজস্ক্রিয়তা বা প্রাকৃতিক তেজস্ক্রিয়তা। সাধারণত বলেছি যে পর্যায় সারণীতে যে ভারী মৌলগুলো রয়েছে, ইউরেনিয়াম, পোলোনিয়াম, রেডিয়াম, থোরিয়াম, সেই সমস্ত মৌলগুলোর ক্ষেত্রে নিউক্লিয়াসে নিউট্রন ও প্রোটনের অনুপাতটা এতটাই বেশি থাকে, 1.5-এর বেশি থাকে, যে সেই মৌলগুলো দুঃস্থিত অবস্থায় চলে আসে এবং সেই দুঃস্থিত অবস্থা থেকে স্বাভাবিক অবস্থায় আসার জন্যে সেই মৌলগুলো অবিরাম গতিতে কিছু অদৃশ্য রশ্মি বিকিরণ করে। সেটাকে মৌলের সেই ধর্মটাকে আমরা বলেছিলাম স্বাভাবিক তেজস্ক্রিয়তা। এবং সাধারণত একটা স্বাভাবিক তেজস্ক্রিয় মৌল থেকে 3 ধরনের রশ্মি বেরোয়, আলফা, বিটা, গামা। তাদের ধর্ম, প্রকৃতি এসব নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা যে নতুন টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কৃত্রিম তেজস্ক্রিয়তা। কৃত্রিম তেজস্ক্রিয়তা মানে হচ্ছে এটা ঈশ্বর সৃষ্ট নয়, এটা মনুষ্য সৃষ্ট। মানুষ সৃষ্টি করেছে কিছু, দেখো এখানে কিছু অতেজস্ক্রিয় মৌলকে, যে মৌলগুলোর মধ্যে তেজস্ক্রিয়তা নেই, আমি উদাহরণ সহ দেখাচ্ছি। কিছু অতেজস্ক্রিয় মৌলকে বাইরে থেকে কোনো কণা দ্বারা আঘাত করে সেই মৌলটাকে তেজস্ক্রিয় করে দেওয়া হচ্ছে। কি বললাম? কৃত্রিম তেজস্ক্রিয়তাটা হচ্ছে ম্যানমেড, এটা হচ্ছে মনুষ্য সৃষ্ট, মানুষ তৈরি করেছে এটা। স্বাভাবিক তেজস্ক্রিয়তার যে মৌলগুলো আমরা দেখেছি, ইউরেনিয়াম, পোলোনিয়াম, সেগুলো যেমন ঈশ্বর সৃষ্ট। কিন্তু কৃত্রিম তেজস্ক্রিয়তা কি না, কিছু অতেজস্ক্রিয় মৌলকে, অতেজস্ক্রিয় অর্থাৎ তার মধ্যে কোনো তেজস্ক্রিয়তাই নেই। যেমন আমি একটা উদাহরণ সহ দেখাচ্ছি। যেমন একটা নাইট্রোজেন 714, নাইট্রোজেন একটা অতেজস্ক্রিয় মৌল। এটা একটা অতেজস্ক্রিয়, নন রেডিও অ্যাক্টিভ। এটা একটা অতেজস্ক্রিয় মৌল, এর কোনো তেজস্ক্রিয়তা ধর্ম নেই। এর যদি তেজস্ক্রিয়তা, আমরা জানি বায়ুমণ্ডলের ম্যাক্সিমামটাই নাইট্রোজেন গ্যাসের পরিপূর্ণ, 77%। তো নাইট্রোজেন যদি তেজস্ক্রিয় হতো তাহলে আমরা তো আর বেঁচে থাকতাম না, মানুষ, উদ্ভিদ, এগুলো কেউ বেঁচে থাকতো না। তো এরকম একটা অতেজস্ক্রিয় মৌলকে আমরা যদি বাইরের কোনো কণা দ্বারা আঘাত করি, বাইরে থেকে কোনো একটা কণা দ্বারা, যেমন আমি ধরি যে আমি একটা আলফা রশ্মি দ্বারা আঘাত করছি। আলফা রশ্মি মানে কি? হিলিয়াম 2 4। তাহলে নাইট্রোজেন 714 মানে এই একটা অতেজস্ক্রিয় মৌলকে বাইরে থেকে আমরা একটা কণা দ্বারা, এই যে আলফা কণা দ্বারা আঘাত করছি। আলফা কণা দ্বারা আঘাত করার ফলে কি হচ্ছে? এই নাইট্রোজেন মৌলটা অক্সিজেনের একটা আইসোটোপে পরিণত হয়ে যায়। অক্সিজেন 817 আর একটা প্রোটন নির্গত হয়। এই মৌলটা দেখো তেজস্ক্রিয়, এই মৌলটা কিন্তু তেজস্ক্রিয় হয়ে গেল। তেজস্ক্রিয় বোঝানোর জন্য এখানে একটা স্টার চিহ্ন দিলেই বোঝানো যায়। আমরা জানি যে অক্সিজেনও একটা অতেজস্ক্রিয় মৌল, কিন্তু সেটা অতেজস্ক্রিয়টা কোনটা? অক্সিজেন 816, এইটা হচ্ছে অতেজস্ক্রিয়। কিন্তু অক্সিজেন 817 এটা তেজস্ক্রিয় হয়ে যাবে। ঠিক আছে? ঠিক সিমিলারলি তাহলে কি বললাম? যে কোনো অতেজস্ক্রিয় মৌলকে বাইরে থেকে কোনো কণা দ্বারা আঘাত করে আমরা যে নতুন মৌলটা পাই, অর্থাৎ মৌলান্তর ঘটাচ্ছি, নাইট্রোজেন থেকে অক্সিজেন হয়ে যাচ্ছে, মৌলান্তর মানে অন্য মৌলে রূপান্তরিত হয়ে যাচ্ছে। নাইট্রোজেন ছিল, হয়ে গেল অক্সিজেন। এই ঘটনাটার, এবং যে মৌলটা তৈরি হলো সেই মৌলটা কিন্তু তেজস্ক্রিয়। যেমন আবার একটা দেখাই আমি উদাহরণ, যে অ্যালুমিনিয়াম 1327 একটা অতেজস্ক্রিয় মৌল। কারণ অ্যালুমিনিয়াম আমরা জানি, আমরা অ্যালুমিনিয়ামের থালায় ভাত মুড়ি খাই। তো অ্যালুমিনিয়ামের বাসনপত্র আছে, বিভিন্ন শৌখিন দ্রব্য পাওয়া যায়। অ্যালুমিনিয়ামকে যদি আমরা একটা নিউট্রন কণা দিয়ে ধাক্কা খাওয়াই, নিউট্রন 0n1 নিউট্রন দিয়ে ধাক্কা খাওয়ায়, তাহলে এই অ্যালুমিনিয়ামটা, যেটা একটা অতেজস্ক্রিয় মৌল ছিল, সেটা সোডিয়ামের তেজস্ক্রিয় আইসোটোপে পরিণত হয়ে যায়। এইটা কিন্তু তেজস্ক্রিয় হয়ে গেল। অতেজস্ক্রিয় মৌলকে বাইরে থেকে কোনো কণা দ্বারা আঘাত করে কোনো তেজস্ক্রিয় মৌল তৈরি করে দিচ্ছি, এবং এখান থেকে
সোডিয়াম, তো সোডিয়াম 12 নয়, সোডিয়াম 11, একটু ভুল লিখে ফেলেছি। সোডিয়াম 11 24 প্লাস একটা আলফা কণা বেরোবে এখান থেকে। এইগুলো সবসময় ঠিক রাখতে হবে। এই যে পারমাণবিক সংখ্যার যোগফল বিক্রিয়ার আগে বিক্রিয়ার পরে, দেখ এখানে পারমাণবিক সংখ্যার যোগফল কত, 0 আর 13, আর 11 আর 2 13 মিলল। আর ভর সংখ্যার যোগফলটাও সেম রাখতে হবে। এগুলোকে আধান সংরক্ষণ, ভর সংখ্যা সংরক্ষণ এসব বলে। 27 আর 1 28, এদিকেও দেখ 24 আর 4 28, এটা যেন মেলে। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে এটাই যে আমরা কৃত্রিম মৌলান্তর বলতে কি বোঝালাম, যে কোনো অতেজস্ক্রিয় মৌলকে কোনো কণা দ্বারা আঘাত করে আমরা সেই মৌলটাকে তেজস্ক্রিয় করে দিতে পারছি। এটা কারা করছি? মানুষ করছে। তাই জন্যে একটা মৌল থেকে অন্য মৌলে তৈরি হচ্ছে, তাই একে কৃত্রিম মৌলান্তরও বলা যায়। এবং তার মধ্যে যে তেজস্ক্রিয়তাটা সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে কৃত্রিম তেজস্ক্রিয়তা। যেটা দিয়ে, যে কণাটা দিয়ে ধাক্কা মারছি আমরা, তাকে বলা হয় প্রজেক্টাইল বা প্রক্ষেপক। প্রজেক্টাইল বা প্রক্ষেপক। যাকে ধাক্কা মারছি, যে অতেজস্ক্রিয় মৌলটাকে আমরা পরিবর্তন করব, তাকে বলা হয় টার্গেট নিউক্লিয়াই বা জনক পরমাণু। আর যে মৌলটা তৈরি হলো সেটা হচ্ছে ডটার নিউক্লিয়াই বা দুহিতা পরমাণু। যেমন আমরা যদি এখানে একটুখানি ব্যাপারটাকে লক্ষ্য করি, যেমন এখানে নন রেডিও অ্যাক্টিভ মানে অতেজস্ক্রিয় মৌল কোনটা? নাইট্রোজেন। এই মৌলটা অতেজস্ক্রিয়। এই মৌলটাকে আমরা বলছি, এই মৌলটাকে আমরা তাহলে কি বললাম? টার্গেট নিউক্লিয়াই। এটা টার্গেট, একে টার্গেট করেছি, একে দিয়ে কী দিয়ে ধাক্কা মারছি? আলফা রশ্মি দিয়ে। আলফা রশ্মিটা তাহলে হচ্ছে প্রজেক্টাইল বা প্রক্ষেপক। এবং এর ফলে যেটা তৈরি হলো, এই যে যেটা তৈরি হচ্ছে অক্সিজেনের তেজস্ক্রিয় মৌলটা, এইটা হচ্ছে ডটার নিউক্লিয়াই। ডটার নিউক্লিয়াই কি বললাম? যে অতেজস্ক্রিয় মৌলটাকে ধাক্কা মারা হচ্ছে তার নাম হচ্ছে টার্গেট বা প্যারেন্ট নিউক্লিয়াই। যেটা দিয়ে ধাক্কা মারছি তাকে বলা হয় প্রজেক্টাইল বা প্রক্ষেপক। এবং ধাক্কা মারার ফলে যে তেজস্ক্রিয় মৌলটা তৈরি হয়েছে তাকে বলছি ডটার নিউক্লিয়াই। এবং যে সমস্ত ক্ষুদ্র কণাগুলো বেরোয় সেগুলোকে আমরা ইজেক্টাইল বলি। ইজেক্টাইল। ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে কৃত্রিম মৌলান্তরের ঘটনা। ঠিক আছে? এর উদাহরণ যদি চাই, উদাহরণ তুমি এই দুটোর মধ্যে যে কোনো একটা দিয়ে যাও। এখানে অ্যালুমিনিয়াম, এটা টার্গেট বা টার্গেট বা প্যারেন্ট নিউক্লিয়াই, জনক পরমাণু যেটা, এটা নিউট্রনটা হচ্ছে প্রক্ষেপক। সোডিয়ামের যে তেজস্ক্রিয় মৌলটা তৈরি হয়েছে সেটা হচ্ছে ডটার নিউক্লিয়াই, আর এটা ইজেক্টাইল। এই কৃত্রিম তেজস্ক্রিয়তা কেন তৈরি করা হয়েছে? মানুষ কেন কিছু অতেজস্ক্রিয় মৌলকে বাইরে থেকে কাটি করে তেজস্ক্রিয় করে দিচ্ছে? তার কিন্তু প্রচুর মানে বিজ্ঞানসম্মত কারণ রয়েছে, ব্যবহার রয়েছে। কোথায় কোথায় ব্যবহার করা হয়? কৃত্রিম তেজস্ক্রিয়তাকে প্রচুর কাজে ব্যবহার করা যায়। বইয়েতে প্রচুর উদাহরণ রয়েছে, শিল্পক্ষেত্রে, কৃষিক্ষেত্রে, কোনো প্রাচীন জীবাশ্মের বয়স নির্ণয় করতে, ক্যান্সার চিকিৎসায় এইখানে কৃত্রিম তেজস্ক্রিয়তা ব্যবহার করা হয়। যেমন কোনো একটা প্রাচীন জীবাশ্মের বয়স বা কোনো একটা অনেক বছর, ধর 500 বছর কি 1000 বছরের পুরনো কোনো গাছ, তার বয়স কত বছরের, সেটা নির্ণয় করার জন্যে আমরা কার্বন 614, কার্বনের একটা তেজস্ক্রিয় আইসোটোপ আমরা ব্যবহার করি। কার্বনের আইসোটোপ কার্বন 614। তেমনি মানুষের চিকিৎসার জন্য তোর কোবাল্ট আইসোটোপ আছে, আয়োডিন আছে। এই সমস্ত ক্যান্সার চিকিৎসার জন্য, লিউকোমিয়া, ব্লাড ক্যান্সার, এই সমস্ত জন্য ব্যবহার করা হয়। শিল্পক্ষেত্রে, কৃষিক্ষেত্রে প্রচুর রকম ব্যবহার রয়েছে, বইয়েতে গাদা উদাহরণ দেওয়া আছে। কী কী রকমের প্রজেক্টাইল হয়? প্রজেক্টাইল মানে কি? যে যে ছোট কণাটা দিয়ে আমরা কোনো অতেজস্ক্রিয় মৌলকে ধাক্কা মেরে তাকে তেজস্ক্রিয় করে দিচ্ছি তাকে বলছি প্রজেক্টাইল। ক রকমের প্রজেক্টাইল হয়? দেখো প্রচুর উদাহরণ দিয়েছি। নিউট্রন হতে পারে, প্রোটন হতে পারে, ইলেকট্রন হতে পারে, পজিট্রন হতে পারে, আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি, এরা সবই প্রজেক্টাইল হিসেবে কাজ করতে পারে। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন। যেমন আমি এখানে উদাহরণ দেখিয়েছি, দুটো একই পরমাণু, না দরকার নেই, আমি এইখানটা যদি দেখাই, দেখো নাইট্রোজেন 714কে যদি আলফা দিয়ে ধাক্কা মারি তাহলে অক্সিজেনের তেজস্ক্রিয় আইসোটোপ তৈরি হচ্ছে। আবার নাইট্রোজেনের অতেজস্ক্রিয় মৌলটাকে যদি নিউট্রন দিয়ে ধাক্কা মারি তাহলে কার্বনের তেজস্ক্রিয় আইসোটোপ হচ্ছে। তো বিভিন্ন প্রজেক্টাইল সাপেক্ষে মৌলান্তর বিভিন্ন হয়ে যায়। বিভিন্ন প্রজেক্টাইল সাপেক্ষে মৌলান্তর বিভিন্ন হয়ে যায়। নিউট্রন, প্রোটন, ইলেকট্রন, পজিট্রন, এই ইলেকট্রন আর পজিট্রন হচ্ছে অ্যান্টি, হ্যাঁ এরা হচ্ছে কি বলবো অ্যান্টি পার্টিকেল। ইলেকট্রনের আধান -1, পজিট্রনের আধান +1, আলফা, বিটা, গামা।
তার মধ্যে সবথেকে আদর্শ প্রক্ষেপক হচ্ছে নিউট্রন। নিউট্রন হচ্ছে আদর্শ প্রক্ষেপক। ম্যাক্সিমাম কৃত্রিম তেজস্ক্রিয়তা ঘটানোর জন্য আমরা নিউট্রনকেই ব্যবহার করি। কেন ব্যবহার করি? এখানে তার দুটো কারণ লিখে দিয়েছি। এক হচ্ছে নিউট্রন হচ্ছে ভারী, আর 2 নম্বর হচ্ছে নিস্তড়িত। মানে নিউট্রন ভারী হওয়ার জন্যে সহজেই মৌলটাকে ভেঙে দিতে পারে, আর নিস্তড়িত মানে ও কারোর পক্ষপাতিত্ব করবে না, যে হয়তো কোনো একটা মৌল সেটা পজিটিভ কি নেগেটিভ সেটা ওকে টানবে বা বিকর্ষণ করবে, সেরকম কোনো ব্যাপার নেই। নিউট্রন হচ্ছে ভারী এবং নিউট্রন নিস্তড়িত, তাই নিউট্রন হচ্ছে আদর্শ প্রক্ষেপক। এবার কৃত্রিম মৌলান্তরের দুটো পদ্ধতি আছে। কৃত্রিম মৌলান্তর ঘটানোর জন্য 2 রকমের পদ্ধতি আছে। ওই অতেজস্ক্রিয় মৌলটাকে ভাঙা যেতে পারে, অথবা অতেজস্ক্রিয় মৌলগুলোকে জোড়া লাগানো যেতে পারে। এই দুটো পদ্ধতির ওপর ভিত্তি করে আমরা কৃত্রিম মৌলান্তরকে দুটো ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে নিউক্লিয় বিভাজন, একটা নিউক্লিয় সংযোজন। বিভাজন আর সংযোজন, বিভাজন মানে কি ভাঙা, আর সংযোজন মানে কি জোড়া লাগানো। নিউক্লিয় বিভাজন, বিভাজন মানে কি? বিভাজন মানে ভাঙা। নিউক্লিয় বিভাজন, নিউক্লিয়াসকে ভাঙা। এটার জন্য কি করা হয়? কোনো একটা ভারী নিউক্লিয়াস, অবশ্যই ভারী নিতে হবে নিউক্লিয়াসটাকে, কারণ সেই মরার ওপর খাঁড়ার ঘাতও দেওয়া যায় না। অর্থাৎ কোনো মানে ছোট জিনিসকে আর ভেঙে আমি তার কাছ থেকে কী পাবো? হ্যাঁ, কোনো ভারী নিউক্লিয়াসকে ভাঙতে হবে। তাহলে নিউক্লিয় বিভাজন কি বলছে? কোনো একটা ভারী নিউক্লিয়াস, সেই ভারী নিউক্লিয়াসকে একটা প্রজেক্টাইল দিয়ে ধাক্কা মারবো। ধাক্কা মারার ফলে কি হবে? ভারী নিউক্লিয়াসটা প্রথমে প্রজেক্টাইলটাকে অ্যাবজর্ব করে নেবে, শোষণ করে নেবে, খেয়ে নেবে। খেয়ে নেওয়ার ফলে সে অস্থির হয়ে উঠবে। ঠিক আছে? অস্থির। যেমন আমি যদি মানুষকে ধরি ভারী নিউক্লিয়াস, মানে মানুষ, এটা একটা মানুষ প্রজেক্টাইল মানে বিষ খাচ্ছে। বিষ খাওয়ার পর বিষটা তো তার পেটে যেতে হবে না, মুখে রাখলেই তার হবে। আগে পেটে যেতে হবে, পেটে যাওয়ার পর সে অস্থির হবে। অস্থির হওয়ার পর মৌলটা কি হয়ে যাচ্ছে? দুটো হালকা নিউক্লিয়াসে ভেঙে যাচ্ছে। ঠিক আছে? আমি একটা উদাহরণ সহ দেখাই। এটার উদাহরণ দিয়ে আমি দেখাচ্ছি। সাধারণত এই নিউক্লিয় বিভাজন ঘটাতে গেলে প্রজেক্টাইলটাকে আমরা সাধারণত স্লো নিউট্রন ইউজ করি। আচ্ছা, ভারী নিউক্লিয়াস কোনটা? আমরা একটা ভারী মৌল জানি, ইউরেনিয়াম 92-235। এটা একটা ভারী নিউক্লিয়াস। এই ভারী নিউক্লিয়াসটাকে আমরা একটা নিউট্রন দিয়ে ধাক্কা মারলাম, 0N1। এবং এই নিউট্রনটা অবশ্যই স্লো হতে হবে। কেন? আমি পরে বলে দিচ্ছি। এখন আমরা কি বললাম, যে কোনো ভারী নিউক্লিয়াসকে যদি একটা স্লো নিউট্রন, ধীরগতির নিউট্রন দিয়ে ধাক্কা মারি, তাহলে এই নিউক্লিয়াসটা প্রথমে নিউট্রনটাকে শোষণ করে নেবে। শোষণ মানে খেয়ে নেবে, অ্যাবজর্ব করে নেবে। অ্যাবজর্ব করার পর কী হয়ে যাবে? ইউরেনিয়াম 92-236-এর একটা কম্পাউন্ড নিউক্লিয়াস তৈরি করবে, একটা যৌথ নিউক্লিয়াস তৈরি করবে, যেটা খুব অস্থায়ী, কয়েক মিলি সেকেন্ড থাকে মাত্র এটা, তারপরে এটা ভেঙে যায়। এবং এটা ভেঙে যায় দুটো ভাঙে। একটা হচ্ছে ক্রিপ্টন 3692, আর একটা হচ্ছে বেরিয়াম 56-141। তাহলে কি বললাম? কোনো ভারী মৌলকে, এই যে ভারী নিউক্লিয়াস, এটা একটা ভারী নিউক্লিয়াস, কারণ আমরা জানি ইউরেনিয়াম খুব ভারী। ইউরেনিয়ামের একটা ভারী নিউক্লিয়াসকে যদি আমরা ধীরগতি নিউট্রন দিয়ে আঘাত করি, তাহলে সেই ভারী নিউক্লিয়াসটা দুটো হালকা নিউক্লিয়াসে ভেঙে যাচ্ছে। একটা হচ্ছে ক্রিপ্টন আর একটা হচ্ছে বেরিয়াম। সেই সাথে এখান থেকে 3টে নিউট্রন বেরোয়, 3টে নিউট্রন কণা বেরোয়, এবং 250 MeV মতো শক্তি বেরোয়, মেগা ইলেকট্রন ভোল্ট, এত শক্তি বেরোয়। এই ঘটনাটা হচ্ছে নিউক্লিয় বিভাজন। তাহলে সংঘাত পদ্ধতিতে, যে পদ্ধতিতে কোনো ভারী নিউক্লিয়াসকে ধীরগতির নিউট্রন দিয়ে আঘাত করে হালকা নিউক্লিয়াসে পরিণত করা হয়, সেই সাথে কিছু নিউট্রন এবং প্রচুর পরিমাণ শক্তি বের হয়, তাকে আমরা নিউক্লিয় বিভাজন বলি। আমি এখানে দেখিয়েছি যে একটা, তাহলে এইটা হচ্ছে টার্গেট নিউক্লিয়াস, কারণ একে ধাক্কা মারছি। টার্গেট নিউক্লিয়াসটা হচ্ছে ইউরেনিয়াম, যেটা খুব ভারী, এবং যে প্রজেক্টাইলটা আমরা ব্যবহার করছি সেই প্রজেক্টাইলটা হচ্ছে স্লো নিউট্রন। ধাক্কা মারার ফলে আমাদের কি তৈরি হয়ে গেছে? একটা ইউরেনিয়াম 92-236, একটা অস্থায়ী নিউক্লিয়াস, সেটা দুটো অংশে ভেঙে যাচ্ছে। একটা বেরিয়াম 56-140, একটা ক্রিপ্টন 36-92, 3টে নিউট্রন বেরোচ্ছে আর শক্তি বেরোচ্ছে। তাহলে এখানে ছিল ইউরেনিয়াম, হয়ে গেল দুটো নিউক্লিয়াস, তাহলে নিউক্লিয়াসটা ভেঙে যাচ্ছে। এই ঘটনাটাকে আমরা বলি নিউক্লিয়
বিভাজন কোথায় ব্যবহার করা হয়? এটা পরমাণু বোমা তৈরি করতে ব্যবহার করা হয়। আর আমাদের যে এখন নতুন পারমাণবিক বিদ্যুৎ তৈরি করা হচ্ছে, যেমন ভারতের কালপক্কমে রয়েছে পারমাণবিক বিদ্যুৎ, এই পদ্ধতিতে ব্যবহার হয়। নিউক্লিয় বিভাজন, পরমাণু বোমা, হিরোশিমা আর নাগাসাকিতে যে দুটো বোমা পড়েছিল, লিটিল বয় আর ফ্যাটম্যান, লিটিল বয় আর ফ্যাটম্যান, এগুলো জানো তোমরা, ইতিহাসের পাতা থেকে উঠে এসেছে। এখানে টার্গেট মেটেরিয়াল ছিল ইউরেনিয়াম আর ফ্যাটম্যানে ছিল পোলোনিয়াম। হিরোশিমা আর নাগাসাকিতে যে দুটো পরমাণু বোমা ভাঙা হয়েছিল, তা এদের এই যে শক্তিটা তৈরি হচ্ছে 250 এমইভি, মানে 250 মেগা ইলেকট্রন ভোল্ট, এই শক্তিটা প্রচুর পরিমাণে ধ্বংসাত্মক কাজে ব্যবহার করা যেতে পারে। আবার যদি এটাকে আমরা এই যে পারমাণবিক বিদ্যুৎ তৈরি করা হয়, বইয়েতে রয়েছে মডারেটরে ব্যবহার করা হয় পারমাণবিক চুল্লিতে। এখানে এই যে নিউট্রনগুলো বেরোচ্ছে, এই নিউট্রনগুলোকে আমরা ভারী জল বা গ্রাফাইটের সাহায্যে স্লো করে দিই, মন্দীভূত করে দিই, দিয়ে আমরা মানে এই পরমাণু বোমাতে যে বিক্রিয়াটা আমাদের আনকন্ট্রোল থাকে, সেটা পারমাণবিক বিদ্যুৎ তৈরি করার সময় আমরা কন্ট্রোল করে পারি। তাই জন্যে সেখানে মানে আমাদের মানব কল্যাণে কাজে লাগছে, কিন্তু এদের ধ্বংসাত্মক রূপও রয়েছে। এবার আমি যে প্রশ্নটা করেছি যে হোয়াই উই ইউজ স্লো নিউট্রন, আমরা স্লো নিউট্রন কেন নেব? আমরা তো ফাস্টও নিতে পারি, খুব উচ্চ গতিশক্তি সম্পন্ন নিতে পারি। তো না, আমি কি বলেছি, এই যে ইউরেনিয়াম পরমাণুটাকে, নিউট্রনটাকে শোষণ করতে হবে, শোষণ না করলে এই বিক্রিয়াটা ঘটবে না। এবার এটা যদি উচ্চ গতিশক্তি সম্পন্ন হয়, তাহলে এই পরমাণুটা এটাকে শোষণ করতে পারবে না, শোষণ করার আগেই একে ভেদ করে বেরিয়ে চলে যাবে। তার মানে কি, ধীরে ধীরে, যেমন আমরা কোনো যখন ভালো জিনিস খাই, আমরা ধর মাটন হয়েছে, খুব সুন্দর মাটন হয়েছে, আমরা সেই মাটনটা কি হয়েছে একদম কড়াই থেকে নামিয়ে আধ জ্বলন্ত কি মুখে পুড়ে দিই? আধ জ্বলন্ত মুখে পুড়ে দিলে কিন্তু তার টেস্ট আমরা অনুভব করতে পারবো না। আস্তে আস্তে সেটাকে জুড়িয়ে ঠান্ডা করে তবে আস্তে আস্তে খেয়ে তাকে উপভোগ করতে হবে। ঠিক তেমনভাবেই ইউরেনিয়াম পরমাণুটাকে, এই যে ইউরেনিয়াম পরমাণুটাকে দিয়ে ধাক্কা মেরে যে ভাঙতে হবে, তার জন্য আমরা কিন্তু ধীর গতির নিউট্রন ব্যবহার করব। উচ্চ গতির নিউট্রন হলে এই পরমাণুটা এটাকে শোষণ করতে পারবে না, তার আগেই এটা বেরিয়ে চলে যাবে। ঠিক আছে, সেই জন্য আমরা স্লো নিউট্রন ব্যবহার করি। এবার একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে শৃঙ্খল বিক্রিয়া। শৃঙ্খল মানে কি? চেন। অর্থাৎ এটা এমন একটা জিনিস, সেই কালি পটকার ছড়া লাগানোর মতো, যে একটা কালি পটকাতে যদি আগুন লাগিয়ে দাও, পটপট পট সব কটাই ফাটতে থাকবে। ঠিক তেমনভাবে আমরা কি দেখলাম, যে এই যে একটা ইউরেনিয়াম থেকে, একটা ইউরেনিয়ামকে একটা নিউট্রন দিয়ে ধাক্কা মেরে কটা নিউট্রন পেয়েছি? 3টে। ভালো করে বোঝো, একটা ইউরেনিয়াম পরমাণু, তাকে একটা নিউট্রন দিয়ে ধাক্কা মেরে আমরা কটা নিউট্রন পেলাম? 3টে নিউট্রন পেলাম, তাই তো? একটা থেকে 3টে। তাহলে এই 3টে নিউট্রন আবার 3টে ইউরেনিয়ামকে গিয়ে ধাক্কা মারবে, এইটা থেকে আবার 3টে করে বেরোবে, 3টে 3টে 3টে, সেই 3টে আবার 3টে ইউরেনিয়ামকে গিয়ে ধাক্কা মারবে, সেখান থেকে আবার 3টে করে বেরোবে। মানে এই বিক্রিয়াটা চলতেই থাকবে, কোনো দিন শেষ হবে না। যতক্ষণ না ইউরেনিয়াম পরমাণুগুলো শেষ হয়ে যায়, ততক্ষণ এই বিক্রিয়াটা চলতেই থাকবে। তাই একে আমরা বলছি শৃঙ্খল বিক্রিয়া, মানে চেন আকারে চলতেই থাকবে। একটা নিউট্রন একটা ইউরেনিয়ামকে ধাক্কা মারলে 3টে নিউট্রন, 3টে থেকে 9টা, 9টা থেকে 27টা, 27টা থেকে 81টা, এরকম করে চলতেই থাকবে। অর্থাৎ বিক্রিয়াটা শুরু করে দিতে যা দেরি। কিন্তু এই বিক্রিয়াটা ঘটতে গেলে এই ইউরেনিয়ামের একটা নির্দিষ্ট ভর আর একটা নির্দিষ্ট আকার থাকতে হয়। এইটাকে বলা হয় ক্রান্তিক ভর বা ক্রান্তিক আকার, সংকট ভর বা সংকট আকারও বলে। কেন না, আমি ওই যে বললাম যে মরার ওপর খাঁড়ার ঘাত করবো তো লাভ নেই, এর একটা নির্দিষ্ট আকার থাকতে হবে, তবে তো তাকে ভাঙতে হবে। মানে তুই এমন একটা বাড়িতে চুরি করতে গেছিস যার কিছুই নেই, তাহলে তুই সেখান থেকে কী পাবি? সেই রকম। তো এই পরমাণুটাকে আঘাত করতে গেলে এই পরমাণুটার মানে টার্গেট নিউক্লিয়াসের একটা নির্দিষ্ট ভর থাকতে হবে ন্যূনতম, এবং একটা ন্যূনতম আকার থাকতে হবে। তার থেকে কম হলে বিক্রিয়াটা আর ঘটানো যাবে না। সেই বিক্রিয়াটাকে আমরা বলছি ক্রান্তিক ভর বা ক্রান্তিক আকার। তাহলে এই সংক্রান্ত প্রশ্নগুলো বোঝা গেছে ব্যাপারটা সবটা। এবার 2 নম্বর কৃত্রিম মৌলান্তরে যে জায়গাটা, সেটা হচ্ছে নিউক্লিয় সংযোজন।
সংযোজন, সংযোজন মানে জোড়া লাগানো। তোরা খুব ভালো করে জানিস দুটো ভারী জিনিসকে জোড়া লাগানো যায় না। সেই জন্য কী করতে হবে, নিউক্লিয় বিভাজনে যেমন ভারী মৌলকে ভেঙেছি, এখানে তেমনি হালকা মৌলগুলোকে জোড়া লাগাতে হবে। দুটো বা তার বেশি সংখ্যক হালকা পরমাণুকে উচ্চ উষ্ণতায় জোড়া লাগিয়ে একটা ভারী মৌল তৈরি করা এবং সেই সাথে শক্তি নির্গমন হওয়া, সেটা হচ্ছে নিউক্লিয় সংযোজন। তাহলে নিউক্লিয় সংযোজনের দুটো শর্ত আছে। কি কি? 1 নম্বর শর্ত হচ্ছে প্রচুর উষ্ণতা লাগবে, উচ্চ উষ্ণতা, প্রচুর উষ্ণতা লাগে, মানে প্রায় 10⁷ ডিগ্রি সেন্টিগ্রেড এত উষ্ণতা লাগে। আর 2 নম্বর হচ্ছে হালকা মৌল লাগবে, মৌলগুলো টার্গেট নিউক্লিয়াসগুলো হালকা হতে হবে। যেমন আমি এখানে উদাহরণ দেখিয়েছি যে হাইড্রোজেন পরমাণু, আমরা জানি যে পর্যায় সারণীতে যে মৌলগুলো রয়েছে তার মধ্যে হাইড্রোজেন হচ্ছে সবচেয়ে হালকা। তাহলে এখানে হাইড্রোজেনের দুটো পরমাণু, একটা হচ্ছে 1H2 যার নাম ডয়টেরিয়াম, আর 1H3 যার নাম টাইটেরিয়াম। এই দুটো হালকা পরমাণুকে দেখো উচ্চ উষ্ণতায় যোগ করে আমরা একটা হিলিয়াম পরমাণু তৈরি করেছি, একটা নিউট্রন এবং শক্তি নির্গত হয়েছে। এই পদ্ধতিটা হচ্ছে নিউক্লিয় সংযোজন। বিভাজন কি বলেছিলাম? যে পদ্ধতিতে কোনো ভারী মৌলকে ভেঙে শক্তি তৈরি করা হয়, বিভাজন। আর সংযোজন কি? যে পদ্ধতিতে দুটো বা তার বেশি সংখ্যক হালকা মৌলকে উচ্চ উষ্ণতায় জোড়া লাগিয়ে শক্তি তৈরি করা হয়, তাকে আমরা হচ্ছে নিউক্লিয় সংযোজন। এই শক্তিটাই আমাদের মেন দরকার। ওটার ব্যবহার যেমন করেছি এখানেও ব্যবহার আছে। এটা ওখানে নিউক্লিয় বিভাজন হচ্ছে পারমাণবিক বোমাতে ব্যবহার করা হয়, আর এখানে এটা হাইড্রোজেন বোমাতে ব্যবহার করা হয়, হাইড্রোজেন বোম তৈরি করতে। এটা আরও বেশি শক্তিশালী এবং খতরনাক। নক্ষত্রদের শক্তির উৎস হচ্ছে এই নিউক্লিয় সংযোজন, মানে সূর্যের যে বিপুল শক্তি, আমাদের কি সমস্ত শক্তির উৎস হচ্ছে সূর্য। সূর্যতে কিন্তু এই নিউক্লিয় সংযোজন ঘটে, বিভাজন নয়, নিউক্লিয় সংযোজন ঘটে, অর্থাৎ নিউক্লিয়াসগুলো সংযোজিত হচ্ছে। এখানে একটা প্রশ্ন দিলাম যে নিউক্লিয় সংযোজনের আগে নিউক্লিয় বিভাজন ঘটানো হয় কেন? এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। নিউক্লিয় সংযোজনের আগে নিউক্লিয় বিভাজন ঘটানো হয় কেন? অর্থাৎ আগে জোড়া লাগাতে হবে, তারপর ভাঙতে হবে, প্রথমেই ভাঙা যাবে না। কেন? না না সরি, আগে ভাঙতে হবে, ভেঙে মানে নিউক্লিয় বিভাজন ঘটাতে হবে আগে, তারপর নিউক্লিয় সংযোজন করতে হবে। কেন সেটা বলি। আচ্ছা দেখো, নিউক্লিয় সংযোজনে দুটো একই ধরনের নিউক্লিয়াস রয়েছে, দুটোই হাইড্রোজেন পরমাণু না? আমরা কি জানি, দুটো এক জাতীয় জিনিস পরস্পরকে বিকর্ষণ করে। তাহলে এই যে দুটো পরমাণুকে আমরা জোড়া লাগাতে চাইছি, এই দুটো পরমাণুকে জোড়া লাগানোর জন্যে আমাদের প্রচুর উষ্ণতার প্রয়োজন। উষ্ণতা মানে কিন্তু 500, 600, 1000 ডিগ্রি নয়, 1 কোটি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা লাগবে। তাহলে 1 কোটি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা তৈরি করতে গেলে নিশ্চয়ই কাঠ কয়লা পুড়িয়ে তৈরি করা যাবে না। এই উষ্ণতাটা 1 কোটি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাটা তৈরি করতে গেলে আমাদের এই বিভাজন ঘটাতে হবে। নিউক্লিয় বিভাজন ঘটিয়ে এই যে শক্তিটা পাচ্ছি, এই শক্তিটাকে কাজে লাগিয়ে আমরা এই হালকা পরমাণু দুটোকে জোড়া লাগাবো, কারণ উচ্চ উষ্ণতায় ওই বিকর্ষণ বলটা কেটে যাবে। সেই জন্যে প্রচুর উষ্ণতা দিয়ে এদের মধ্যে যে বিকর্ষণ হচ্ছিল, সেই বিকর্ষণটাকে অতিক্রম করে আমরা মৌল দুটোকে জোড়া লাগাবো। তাই আগে বিভাজন ঘটাতে হবে, বিভাজন ঘটিয়ে সেই উষ্ণতাটাকে নিয়ে তারপরে সংযোজন ঘটাবো। বোঝা গেছে? এবার যেটা, সেটা হচ্ছে তেজস্ক্রিয়তার একক। তেজস্ক্রিয়তার বিভিন্ন রকম একক আছে। কোনো পরমাণুর কতটা তেজস্ক্রিয়তার পরিমাপ জানতে গেলে প্রচলিত একক যেটা আমরা অ্যাজ ইউজুয়াল বিজ্ঞানে ব্যবহার করি, সেটা হচ্ছে ডিপিএস। ডিপিএস, ডিসইন্টিগ্রেশন পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে কটা পরমাণু বিঘটিত হচ্ছে, কটা পরমাণু ভাঙছে। ডিসইন্টিগ্রেশন পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে কটা পরমাণু ভাঙছে, সেটা হচ্ছে প্রচলিত একক। তেজস্ক্রিয়তার এসআই একক হচ্ছে বেকারেল। এটা খুব শর্ট কোশ্চেন আছে, তেজস্ক্রিয়তার এসআই একক কি? বেকারেল। এছাড়াও কিছু প্রচলিত একক রয়েছে, সেটা হচ্ছে কুরি, রাদারফোর্ড, এগুলো জাস্ট জেনে রাখা, ডিটেল এখন নেই। এবার আমরা আরও গুরুত্বপূর্ণ দুটো জিনিস পড়ব, সেটা হচ্ছে ভর ত্রুটি। প্রশ্নটির মধ্যেই এর উত্তর লুকিয়ে আছে। ভর ত্রুটি মানে ভরের ত্রুটি, ভরের মানে ভর পরিমাপে কিছুটা ভুল। যেমন আমরা জানি যে কোনো পরমাণু কি দিয়ে তৈরি হয়। একটা পরমাণু 3টে ছেলে, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। তাহলে কোনো একটা পরমাণুকে প্রথমে আমি ওজন করলাম, আমি ধরলাম 10 গ্রাম ওজন হয়েছে।
তাহলে সেই পরমাণুটা যতগুলো ইলেকট্রন, যতগুলো প্রোটন আর যতগুলো নিউট্রন দিয়ে তৈরি, তাদেরকে ইন্ডিভিজুয়ালি যদি আমরা মেপে যোগ করি তাহলে পরমাণুর সঙ্গে মিলে যাবে। আমি ধরলাম যে কোনো একটা পরমাণু রয়েছে, সেই পরমাণুটার ভর হচ্ছে 10 গ্রাম। এবার সেই পরমাণুটার মধ্যে যতগুলো ইলেকট্রন আছে, প্রোটন আছে আর নিউট্রন আছে, তাদেরকে ইন্ডিভিজুয়াল যদি, আচ্ছা যেমন আমি যদি একটা মানুষকে যদি ওজন করি, তাহলে মানুষকে ওজন করলে আমি ধরলাম যে একটা মানুষের ওজন হচ্ছে 50 কেজি। এবার সেই মানুষটাকে যদি ইন্ডিভিজুয়াল আমরা ওজন করি, অর্থাৎ মানুষটার হাড়, চামড়া, রক্ত এগুলোকে নিয়ে যদি ওজন করি, তাহলে মানুষের ওজনের সঙ্গেই তো মিলে যাবে। কিন্তু এক্ষেত্রে দেখা যায় সেটা মেলে না। অর্থাৎ কোনো পরমাণুতে যতগুলো মোট ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন রয়েছে, তাদেরকে সম্মিলিত করে যদি আমরা মোট ভর মাপি, তাহলে সেটা পরমাণুর প্রকৃত ভরের থেকে কিছুটা বেশি হয়ে যায়। এটা কিন্তু একটা মানে মনে হচ্ছে দেখে যে এটা কিন্তু হওয়া উচিত নয়, কিন্তু তাও হয়। কোনো পরমাণুর প্রকৃত ভরের থেকে সেই পরমাণুটা যে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন দিয়ে তৈরি, তার মোট ভর কিছুটা বেড়ে যায়। অর্থাৎ পরমাণুটাকে ভেঙে, কোনো একটা পরমাণুকে ভেঙে, যেমন এই পরমাণুটাকে ভেঙেছি, এখানে দেখাচ্ছি আমি যে একটা পরমাণু হচ্ছে এক্স জেড এ, তাহলে এখানে জেডটা প্রোটন রয়েছে, জেডটা ইলেকট্রন রয়েছে, আর এ মাইনাস জেডটা নিউট্রন রয়েছে। আমরা ধরি একটা প্রোটনের ভর ধরে নিয়েছি এখানে, তাহলে এখানে প্রোটন, ইলেকট্রন আর নিউট্রন এই তিনটের মোট ভর যা হবে, পরমাণুর ভরও তাই হওয়া উচিত, কিন্তু তা হয় না। আমরা দেখতে পাই যে প্রোটন, ইলেকট্রন এবং নিউট্রনের মোট ভর পরমাণুর প্রকৃত ভরের বিয়োগফলটাকে আমরা বলি ভর ত্রুটি। এই যে ভরের ত্রুটিটা ঘটছে, সেই ভর ত্রুটিটা কিন্তু শক্তিতে রূপান্তরিত হয়। অর্থাৎ ওই যে নিউক্লিয় বিভাজন এবং নিউক্লিয় সংযোজনের শক্তিটা কোথা থেকে আসছে, কেউ কেউ প্রশ্ন কারো কারো মনে তৈরি হয়েছে, সেই শক্তিটা আসছে কিন্তু এই ভর ত্রুটি থেকে। অর্থাৎ দুটো পরমাণুকে বা তিনটে পরমাণুকে জোড়া লাগিয়ে যখন একটা ভারী নিউক্লিয়াস তৈরি করছি, বা একটা ভারী নিউক্লিয়াসকে ভেঙে যখন হালকা নিউক্লিয়াস তৈরি করছি, তখন সেখানে কিছুটা ভরের ঘাটতি ঘটে যাচ্ছে, ভর ত্রুটি হচ্ছে। আইনস্টাইনের সমীকরণ অনুযায়ী সেই ভর ত্রুটিটা, এই যে ভর, যে পরিমাণ ভরের ঘাটতি ঘটছে, সেই ভরটাই তোমার শক্তিতে রূপান্তরিত হয়ে যাবে, ই সমান এমসি স্কোয়ার সূত্র থেকে। আর একটা জিনিস রয়েছে, সেটা পড়লি চ্যাপ্টারটা সেট, সেটা হচ্ছে বন্ধন শক্তি। বন্ধন শক্তি কি, যে কোনো একটা নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসটা কী কী দিয়ে তৈরি হয়? নিউট্রন আর প্রোটন দিয়ে তৈরি হয়। তাহলে এই নিউক্লিয়াসের মধ্যে নিউট্রন এবং প্রোটনগুলো একসাথে ধরে আছে নিউক্লিয় বলের জন্যে। তাহলে তুই যখন এই নিউক্লিয়াসটা ভাঙবি, তাহলে নিউক্লিয় বলটাকে অতিক্রম করতে হচ্ছে, অর্থাৎ বাইরে থেকে শক্তি দিতে হচ্ছে। তো বাইরে থেকে যে ন্যূনতম শক্তি পেলে কোনো নিউক্লিয়াস ভেঙে যায়, সেই শক্তিটাকেই আমরা বলি বন্ধন শক্তি। তাহলে আমাদের তেজস্ক্রিয়তা চ্যাপ্টারটা হয়ে গেল। তেজস্ক্রিয়তা কী, তেজস্ক্রিয় মৌল থেকে কী কী ধরনের রশ্মি বেরোয়, তাদের প্রকৃতি, তেজস্ক্রিয়তার ব্যবহার, নিউক্লিয় সংযোজন, নিউক্লিয় বিভাজন। ভালো করে চ্যাপ্টারটা পড়। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানাও। থ্যাংক ইউ।